আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু আজকে চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং, কারণ আমাদের এই সিরিজ ভিডিওতে আমরা একটা ভিডিও ডেডিকেটেডলি বানাই, যেটা হচ্ছে যে ওই ভিডিওতে আমরা বলি ওই বাইকটার কি কি খারাপ লেগেছে এবং কোন কোন জায়গায় ডেভেলপ করলে বাইকটা আরও বেটার পারফর্ম করতো এবং আমার মনে হয় বাংলাদেশের বাইকাররা আরও বেশি পছন্দ করতো। তো আজকে কিউজে মোটর SRV 160 এর ওই ভিডিওতে আমরা চলে এসেছি, বা আপনি ক্লিক করেছেন, যেটাতে আমরা বলবো যে এই বাইকটায় কি কি ডেভেলপ করা উচিত ছিল বা এই বাইকটায় কি কি জিনিস আমার পার্সোনালি খারাপ লেগেছে। তো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। তো আমার ভিডিও আজকে যারা প্রথম ক্লিক করেছেন তাদের জন্য ছোট্ট করে একটু ব্রিফ করে দেয় যে সিরিজ ভিডিও কি। আমি এক একটা বাইক নিয়ে ভিডিও সিরিজ বানাই, যেখানে আসলে অনেকগুলো ভিডিও থাকে, অনেকগুলো মোটো ব্লগ থাকে এবং ওই বাইকটার ডেডিকেটেডলি বিভিন্ন টপিক নিয়ে, মানে এক একটা টপিক নিয়ে এক একটা মোটো ব্লগ করি। পাশাপাশি ওই বাইকটার একটা মাইলেজ টেস্ট করি এবং পাশাপাশি ওই বাইকটার টোটাল রাইডিং এক্সপিরিয়েন্স নিয়ে আমার একটা টেস্ট রাইড রিভিউ করি। আর এটাকে আমরা সিরিজ ভিডিও বলছি। এর আগে আমরা সুজুকি জিক্সার SF250 সিরিজ ভিডিও বানিয়েছি। এর আগে আমরা হিরো এক্সট্রিম 125R এর একটা সিরিজ ভিডিও বানিয়েছি, যেখানে বিভিন্ন ধরনের টপিক নিয়ে বিভিন্ন ভিডিও হয়েছে এবং কিউজে মোটর SRV 160 নিয়েও আমরা সিরিজ ভিডিও বানাচ্ছি। আর ওই সিরিজেরই আজকের এপিসোড হচ্ছে একটা অংশ, যেখানে আমরা কথা বলবো যে এই বাইকটার কি কি খারাপ লেগেছে এবং কি কি ডেভেলপ করা যায়। তো কোনো প্রোডাক্টই 100% পারফেক্ট না, কোনো প্রোডাক্টই না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বানানো কোনো জিনিস বাদে দুনিয়াদি মানুষজন যে জিনিসগুলো বানায় সেগুলো কোনোটাই 100% পারফেক্ট না। প্রোডাক্টের কোনো না কোনো দুর্বলতা থেকেই যায়, আর ওই জায়গা থেকে এই প্রোডাক্টেরও কিছু কিছু দুর্বলতা আছে। হ্যাঁ, শুধুমাত্র দুর্বলতা না, এই প্রোডাক্টটায় বেশ কিছু ভালো লাগাও আছে। তবে এই ভিডিওতে আমরা ভালো লাগা নিয়ে কথা বলবো না, কারণ ভালো লাগা নিয়ে বেশি কথা বললে আপনারা আবার দ্য রেড কমেন্ট করা শুরু করেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে বলে নিচ্ছি প্রথমেই যে এটা কোনো পেইড ভিডিও না, এটা টোটালি আমার পারসেপশন, একদম আমার পার্সোনাল কন্টেন্ট, যেখানে আসলে আমি আমার মতো করে কন্টেন্ট বানাতে পারি। এখানে কোনো কোম্পানির মনিটরিং পাওয়ার থাকে না এবং কোনো হাইড করার কিছু নাই। আর আমি স্বাভাবিকভাবে চেষ্টা করি মিথ্যা কথা না বলতে ভিডিওতে। পার্সোনালি মাঝে মাঝে বলি, এটা ট্রু, তারপর আল্লাহ মাফ করে দেখ, আমি মিথ্যা কম বলতে চাই। আচ্ছা, আজকের ভিডিও তো আমরা খারাপ লাগা নিয়ে বানাবো, কিন্তু আসলে একটা প্রবলেম হয়ে গেছে যে এত সুন্দর ঝলমলে রোদে, এত সুন্দর আকাশের মধ্যে যখন আমি ভিডিও করতে বেরোইছি, আমি বের হওয়ার পরে দেখি আমার গোপ্রোতে চার্জ নাই। আর তখনই এই কিউজে মোটরস SRV 160 একটা বেনিফিট, যেটা হচ্ছে এটার মধ্যে টাইপ সিও আছে এবং USB পোর্ট আছে, যেটা দিয়ে আমি আমার গোপ্রোটা অলরেডি কানেক্ট করে দিছি। এটা চার্জ হচ্ছে, মানে এটা চার্জ হতে থাকবে একদিকে এবং আমি আপনাদের সাথে রাইড করে করে ভিডিও বানাবো। তো এই জিনিসটার জন্য থ্যাংক ইউ SRV কে। যদিও আজকে খারাপ লাগা নিয়ে ভিডিও বানানোর কথা, বাট খারাপ লাগার পাশাপাশি আজকে আমরা একটা ভালো লাগার জিনিসও দেখাই দিলাম আপনাদেরকে। তো ব্যাপারটা আসলে লাইফ সেভিং পার্ট, আপনি যদি ট্রাভেলে যান এবং আপনার কাছে যদি চার্জ দেওয়ার কোনো ব্যাপার না থাকে। তো চলেন চার্জ হতে হতে আমরা বাইকটা নিয়ে কথা বলি। তো এই বাইকটার বেশ কয়েকটা দিক আছে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে ডেভেলপ করা উচিত ছিল, এবং অলরেডি কোম্পানি কিন্তু আমাদের সাজেশনে কিছুটা জিনিসপত্র ডেভেলপ করেছে, কিন্তু আরও কিছু পোর্শন আছে। আমার মনে হয় পরবর্তী ভার্সনগুলোতে স্টেপ বাই স্টেপ এগুলো যদি ডেভেলপ করে তাহলে এই বাইকটার পারফর্ম আরও অনেক বেটার করবে এবং বাংলাদেশের বাইকাররা অনেক বেশি পছন্দ করবে। ভালো না লাগার প্রথম একটা পয়েন্ট হচ্ছে এই বাইকটার চাপাগুলা। এই চাপাগুলা খুবই সিম্পল আর বেসিক, একটু চিপ মনে হইতেছে। এই বাইকটার যে লুক, এই বাইকটার যে অ্যাস্থেটিক ব্যাপারটা আছে, ওই ব্যাপারটার সাথে আসলে এই চাপাগুলা যায় না। তো কিছু কিছু সময়ে কোম্পানি যেটা করে, কস্ট কাটিং করার সময় কিছু জায়গায় আসলে কোয়ালিটি কম প্রদান করে। এর মধ্যে আমার মনে হয় অন্যতম একটা জিনিস এই চাপা, কারণ এই বাইকটার টোটাল লুকের সাথে এই চাপাটা চাইতে আর একটু বেটার কোনো চাপা যদি হইতো, একটু বাল্কি, অন্যরকম স্টাইলিশ, তাহলে আমার মনে হয় জিনিসটা আর একটু যাইতো আর কি। ইভেন তো এই ইন্ডিকেটারের স্টাইলগুলো দেখেন, এগুলোর সাথে আসলে এই চাপাটা যাচ্ছে না টোটাল ড্যাশবোর্ডটার সাথে। ইভেন মিটারটাও খুব সুন্দর, এটার সাথে আসলে এই চাপাটা আমার পছন্দ হয় নাই। আর পাশাপাশি এই বাইকটায় যে ধরনের ইন্ডিকেটার দেওয়া আছে, এই ইন্ডিকেটারের সাথে আসলে হ্যাজার্ড লাইটটা আমার মনে হয় কুল লাগতো। এবং হ্যাজার্ড লাইট কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট ফিচার। আপনার বাইকে যদি হ্যাজার্ড লাইট থাকে তাহলে আপনি ব্যবহার করে মজা পাবেন, আর যদি না থাকে তাহলে আপনি ব্যাপারটা বুঝবেন না। যে চারটা ইন্ডিকেটার একসাথে যখন জ্বলতে থাকে ইমার্জেন্সি সিচুয়েশনে, কোনো কিছু পাস করার সময় বা আপনি যখন একটু স্পিডিং করতে যাবেন, তখন অ্যাটেনশন নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাজার্ড লাইট। তো এই বাইকটায় হ্যাজার্ড দেওয়া হয় নাই, আমার মনে হয় হ্যাজার্ড থাকলে আরও বেটার লাগতো বা বেটার থাকতো। আরেকটা জিনিস হচ্ছে এই বাইকটার কিছুটা ভাইব্রেশন আছে,
যেটা আসলে ফ্রন্ট পোর্শনে ফিল হয়, আপনার সিটিং পোর্শন বা ব্যাকের দিকে ফিল হয় না, মানে আপনার কোমরে সেটা ফিল হবে না বা বডিতে হবে না, বাট আপনার ফ্রন্টের দিকে আপনি যখন হ্যান্ডেলে হাত রাখবেন তখন ফিল হবে। তবে হ্যাঁ, এর আগে আমরা যখন টেস্ট রাইড ইউনিটটা চালাইছি ওটাতে আরেকটু বেশি ছিল। অলরেডি সামনে ইঞ্জিন এবং যে কুলিং সিস্টেম আছে ওইখানে একটা বুশ ব্যবহার করা হয়েছে, যার কারণে ভাইব্রেশন কিছুটা কমেছে, কিন্তু তারপরও একদম ভাইব্রেশন নীল হয়ে যায় নাই, ভাইব্রেশন কিছুটা আছে। ফ্রন্টের এই ভাইব্রেশনটা না থাকলে হয়তো আরও ভালো লাগতো। তবে এখানে একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে 160 সেগমেন্টের যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে, এই ওয়েট যেটা আছে এই ওয়েটে হয়তো বা ভাইব্রেশনটা আসতেছে। ওয়েটটা যদি আর একটু বেশি হইতো তাহলে আমার মনে হয় ভাইব্রেশনটা কমে যাওয়ার পসিবিলিটিস ছিল। অবশ্য এই ব্যাপারটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আরও ভালো বলতে পারবে। মোট কথা আমার টপিক হচ্ছে যে কিছুটা ভাইব্রেশন আছে। তবে হ্যাঁ, এটা আসলে খুব যে নোটিসেবল ব্যাপারটা এরকম না, বাট এই ধরনের ক্রুজার বাইকগুলো রাইড করতে অনেক ফান। আর এই ভাইব্রেশনটা যদি না থাকতো আমার মনে হয় রাইড করে আরও বেশি মজা পাওয়া যেত। বাইকটার আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা আসলে প্যারাদায়ক, সেটা হচ্ছে এটার টার্নিং রেশিও অনেক বড়। মানে আপনার বাঁক কাটতে বা জ্যামের মধ্যে, ট্রাফিকের মধ্যে আপনি যখন কাটাবেন একটা বাইক টু আরেকটা বাইক, তখন বুঝতে পারবেন যে এটার টার্নিং রেশিও অনেক বড়। স্ট্রেট রাস্তা অথবা ডানে বামে কাটানোর সময় জিনিসটা চোখে পড়ে না, বাট আপনি যদি ডেডিকেটেডলি প্ল্যানিং করেন যে আপনি একটা ইউটার্ন নেবেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন যে এটা টার্নিং রেশিওটা বেশ বড় জায়গা নিয়ে ইউটার্ন নিতে হয়। তো ইউটার্ন নেওয়ার সময় মাঝে মাঝে আপনার কয়েকবার ব্যাকে আসতে হবে এবং ব্যাকে এসে অ্যাডজাস্ট করে ইউটার্ন নিতে হবে। ব্যাপারটা ভালো লাগছে, বন্ধুত্ব। তো এরকম আমরা আমাদের এলাকায় করতাম ছোটবেলায়, যখন আসলে অনেকগুলো ফ্রেন্ডের মাত্র একটা বাইক ছিল। থামস আপ ভাই, আমরাও এরকম করতাম। আপনাদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। তো আমারও এরকম অবস্থা ছিল, এক বাইকে সব বন্ধুরা উঠতাম। হ্যাঁ ভাই, মোটর ব্লগ করি। যাক, সাবধানে চালান। ওকে, যাক, যদিও ব্যাপারটা সেফ না, কিন্তু করতাম আর কি ছোটবেলায়। আমার মনে হয় আপনারাও করছেন। ইভেন আমার এখনো মনে আছে, আমার 13 জিবিতে একসাথে 9 জন না 10 জন উঠাইছিলাম, এবং ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল। তো যাই হোক, খারাপ দিকগুলো নিয়ে বলতেছিলাম। টার্নিং রেশিও একটু বড়। আপনারা যদি এর আগে আমাদের চায়না বাইক কেপিআর চালায় থাকেন তাহলে আপনারা বুঝবেন কেপিআর এর টার্নিং রেশিও যেরকম বড়, প্রায় ওইটার মতো বা ওইটার কাছাকাছি, একদম এক্সাক্ট হিসাব নাই, বাট ওইরকম আর কি। টার্নিং রেশিওটা একটু বড়, বাট এই টার্নিং রেশিওটা যদি আর একটু ছোট হইতো তাহলে ভালো হইতো। তবে হ্যাঁ, ক্রুজার বাইকগুলো টার্নিং রেশিও মনে হয় একটু বড়ই হয়ে থাকে। এই যে দেখেন, বাইকটাকে খুব লিন না করে আমরা ঘোরাচ্ছি, একদম ফুল কাটাই দিছি, কিন্তু তারপরে বুঝতে পারতেছেন ভালো বড় জায়গা লাগতেছে। কিন্তু চলেন এবার বাইকটাকে একটু জায়গায় রাখি। ওয়াও, সুবহানাল্লাহ, কি সুন্দর আকাশ। আচ্ছা, এবার কেবলটা খুলে ফেলতে হবে। এখন ডেডিকেটেডলি আরো কয়েকটা দিক বলি যেটা আসলে আমার কাছে মনে হয়েছে এটা ডেভেলপ করা উচিত ছিল। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাইকের টায়ারগুলা একটু হার্ড কম্পোনেন্টের। হ্যাঁ, টায়ারগুলো আমার মনে হয় আর একটু যদি সফটওয়্যার হইতো তাহলে রাইডে আর একটু ফান পাওয়া যেত, আর একটু মজা পাওয়া যেত। যদিও আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজার বাইক হিসেবে কিন্তু যথেষ্ট বাল্কি টায়ার ব্যবহার করছে, যেন রাইডিং ব্যাপারটায় কমফোর্ট আসে। হ্যাঁ, আমরা যদি ওই যে রিভার্স রাইড করি, মানে যেটাকে আমরা বাংলায় বাউলি বলি, তো বাউলি টাউলি মারতে খুব ভালো কমফোর্ট পাওয়া যায় এই ওয়াইডার টায়ারের কারণে, এবং ভাঙাচুরাতেও ভালো কমফোর্ট পাওয়া যায়। তবে হ্যাঁ, টায়ারের যেই গ্রিপটা আছে এটা একটু হার্ড কম্পোনেন্ট আমার কাছে মনে হচ্ছে। এটা যদি একটু সফট হইতো বেটার হইতো। তো এই বাইকটায় কিন্তু ডেডিকেটেড আলাদা করে কোনো টেল লাইট দেওয়া নাই। যে ইন্ডিকেটারগুলো আছে এই ইন্ডিকেটারেই টেল লাইট, এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখছেন এই ইন্ডিকেটারের বাল্বের মধ্যেই টেল লাইট দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে আমরা বাঙালিরা তো আসলে আলাদা টেল লাইট দেখে অভ্যস্ত। তো এই ব্যাপারটায় অনেকে ধোকা না খেয়ে যান, কারণ আমরা তো লাল হলুদ সবুজের ডিফারেন্স বুঝি না। লাল হইলেও টান দেই, সবুজ হইলেও দাঁড়ায় যাই, আর হলুদ তো অনেকে জানেই না হলুদের কাজ কি। যাই হোক, দুষ্টামি করে বললাম, আমরা ট্রাফিক লাইট নিয়ে আসলে সচেতন না, যার কারণে এটা আলাদা ডেডিকেটেড টেল লাইটের মাঝখানে দিতে পারতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে পেছনে যারা বসতেছে তারা আসলে একটা গ্র্যাব রেইলকে মিস করে। আমি যাদেরকে এই পিলিয়ন হিসেবে নিচ্ছি না কেন, সবাই বলছে একটা গ্র্যাব রেল হলে ভালো হতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গ্র্যাব রেল থাকলে অনেক সময় দেখা যায় আমাদের পেছনে পিঠে ব্যাগ থাকে, তো ব্যাগ এখানে পড়লে বা রাখলে দাগ হয়ে যাবে। অলরেডি দেখেন ছোট্ট একটা দাগ কিন্তু পড়ছে। এখন আসলে এটা কিছু করার নাই, এরকম একটা সিচুয়েশন এটাই। তো এখানে একটা গ্র্যাব রেইল আমরা মিস করতেছি, এখানে একটা গ্র্যাব রেইল হলে ভালো হতো। যেহেতু আজকে খারাপ লাগা নিয়ে বলতেছি, এই জায়গা থেকে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এবিএস সিস্টেমটা দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এবিএস সিস্টেমটা আরেকটু বেটার হইলে আসলে ভালো লাগতো। আমার এক্সপেকটেশন আসলে এবিএস সিস্টেমটা ফুলফিল করে নাই, কারণ এখনকার সময় আমরা অনেক চায়না বাইকেও দেখতেছি অনেক বেটার এবিএস সিস্টেম এসেছে। আমার কাছে একটা এক্সপেকটেশন থাকবে যে পরবর্তী কোনো ভার্সন আনলে ডেফিনেটলি এবিএসটা লাগলে একটু আপগ্রেড করেন, একটু দামি এবিএস ব্যবহার করেন, লাগলে প্রাইস একটু বাড়ান। হ্যাঁ, আমরা বুঝি যে প্রাইস কমানোর জন্য অনেক সময় দেখা যায় কিছু জিনিসের কোয়ালিটি একটু কম্প্রোমাইজ করা হয়। তো ওই কম্প্রোমাইজটা না করে আপনারা প্রাইস আরেকটু বেটার হোক। যেহেতু একটা ফার্স্ট ভার্সন আনছেন, ইটস ওকে, বাট পরের ভার্সনগুলোতে প্রাইস একটু ডেভেলপ করা হলেও আপনারা এই ফিচারগুলো ডেভেলপ করেন, কারণ এই সেগমেন্টের বাইক কিন্তু বাংলাদেশ
বাংলাদেশে খুব কম আছে। 160 সিসি দিয়ে এই বাইক কিন্তু একদম দেখাই যায় না। তো ওই জায়গা থেকে এই বাইকগুলো যারা কিনবে, সেই টিজি গুলা একদম খুব রেগুলার না, খুব চুজ করা টিজি, যারা খুবই কম, যারা এই বাইকগুলো কিনে তারা আসলে প্রাইস যদি একটু বেশিও হয় কিন্তু বেটার কোয়ালিটি আসে তাহলে কিনতে রাজি থাকবে। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আপনারা জানেন যে ক্রুজার বাইকের ফ্রন্টের ফুট রেসারটা একটু সামনের দিকে থাকে, যার কারণে ইঞ্জিনের সাথে পায়ের একটা ক্লোজ একটা সম্পর্ক থাকে, যার কারণে ইঞ্জিন থেকে কিছুটা হিট কিন্তু পায়ে আসে। তবে হ্যাঁ, আমি বলছি না যে ইঞ্জিন অনেক বেশি হিট হয়, কারণ আপনারা জানেন এটার মধ্যে অলরেডি লিকুইড কুলিং সিস্টেম ইনস্টল করা আছে, যার কারণে ইঞ্জিনের টেম্পারেচার যথেষ্ট কন্ট্রোল সে করতে পারে। এটা নিয়েও আমি ডেডিকেটেড টেস্ট রাইডে বলবো। তবে আমার এখানে পয়েন্ট যেটা হচ্ছে কিছুটা হিট আপনার পায়ে টাচ করবে যখন আপনি ট্রাফিকে থাকবেন। রানিং অবস্থায় এটা একদমই ফিল পাওয়া যায় না, যেহেতু পাটা একদম ইঞ্জিনের কাছে থাকে, যার কারণে ট্রাফিকের সময় জ্যামের মধ্যে আপনার কিছুটা হিট কিন্তু পায়ে লাগবে। বাম পাশে গিয়ারের যেই লিভারটা আছে, এটার যে পজিশনটা, হ্যাঁ, যেহেতু একটু ফ্রন্টের দিকে, এই পজিশনটায় যখন আপনি গিয়ারটা বারবার আপলিফট করবেন বা গিয়ারটা ডাউনলিফট করবেন, যেহেতু আমি রেগুলার কমিউটার ব্যবহার করি এবং একটা স্পোর্টস বাইক ব্যবহার করি, এই পজিশনটা আমি অভ্যস্ত না। তো দেখা যায় সারাদিন রাইড করার পরে আমার পায়ের এই পোর্শনটা একটু ব্যথা করে, এটা আমি আসলে অতটা কমফোর্ট পাচ্ছি না। তবে হ্যাঁ, এই বাইকগুলো এরকমই হয়, ফুট রেসারটা একটু সামনের দিকে থাকে। তবে ডেডিকেটেডলি এটার পাশাপাশি যদি এই পাশে আরেকটা লিভার থাকতো পেছনে, তাহলে আমার মনে হয় যে এই যে প্যারাটা আমি নিচ্ছি এটা নেওয়া লাগতো না, এই পজিশন থেকে এভাবে টেনে উঠাইতে হতো না, এটা জাস্ট নিচের দিকে পুশ করলে আমার গিয়ারটা আপলিফট হয়ে যেত। তো এই জিনিসটা মিসিং। আমি বলবো এই জিনিসটা যদি কোম্পানি থেকে নাও দেয়, বংশাল বা মিরপুরে আপনারা যে কোনো বাইক মার্কেটে গেলে এই জিনিসটা এক্সট্রা অ্যাটাচ করতে পারবেন, অ্যাটাচ করে নেবেন। আমার মনে হয় রাইডে আপনারা আরো বেটার একটা কমফোর্ট পাবেন। কিছুক্ষণ আগে মুষল ধারা বৃষ্টি হয়েছে, পুরো রাস্তাটা ভিজে একদম একাকার অবস্থা, যেটাতে আমাদের বাইক প্রচুর পরিমাণ ময়লা হয়। আসলে আমাদের বাইকটাও ময়লা হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে এখন ভেজা দেখে বোঝা যাচ্ছে না। তো আরেকটা খারাপ লাগার দিক হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, এটাতে কিন্তু কোনো ইঞ্জিন কাউল ব্যবহার করা হয়নি, আবার উপরে কুলিং সিস্টেমটা দেয়া আছে, এবং এটার ফ্রন্টে যে ফেন্ডারটা দেয়া আছে, এই ফেন্ডারটা কিন্তু বা মাডগার্ডটা কিন্তু বেশ খানিকটা উপরে, হ্যাঁ, রেগুলার বেসিসে যতটুকু থাকে ওইরকমই আছে। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে, যেহেতু এটা কোনো ইঞ্জিন কাউল নাই এবং উপরে আমাদের লিকুইড কুলিং সিস্টেমটা দেয়া আছে, যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এই ইঞ্জিনে বাড়তেছে, এবং এই ময়লাটা যদি আপনার কুলিং সিস্টেমে যায়, কুলিং সিস্টেমও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ওরা ডানে এবং বামে দুটা গার্ড দিছে, এবং এই গার্ডগুলো কিন্তু হিট হয় না, যার কারণে হিট থেকে এটা প্রোটেক্ট করবে। কিন্তু এই পাশে কাদা থেকে প্রোটেক্ট করা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এখন এই ফ্রন্ট ফেন্ডারটা যদি একটু লো হইতো, তাহলে এই কাদাটা আসতো না, অথবা যদি একটা ইঞ্জিন কাউল থাকতো বা ডেডিকেটেড এখানে গার্ড যদি আপনারা ইনস্টল করে নেন। তবে আমি বলবো যে আপনারা এই অবস্থাতে বাইকটা বৃষ্টির দিনে রাইড করবেন না, বাইক প্রচন্ড ময়লা হবে। দেখেন বালু একদম উপর পর্যন্ত চলে আসতেছে, প্লাগের ক্যাপট্যাপ এদিকেও চলে আসতেছে, স্বাভাবিক ব্যাপার, বৃষ্টিতে তো এই ধরনের ময়লাগুলো হবে। যেহেতু ইঞ্জিন কোনো গার্ড নাই, আর ইঞ্জিন কাউল বা গার্ড আপনারা এক্সট্রা করে অ্যাটাচ করার পসিবল না, সুতরাং আপনাদের যেটা করতে হবে, ফ্রন্ট ফেন্ডারে আপনারা একটা এক্সটেন্ডেড কিছু লাগায় নেবেন। অনেক সময় রাবার পাওয়া যায় এবং খুব বাজেট ফ্রেন্ডলি এক্সটেন্ডেড কিন্তু পাওয়া যায়, যেটা আপনারা ইনস্টল করলে এই কাদাটা আর আসবে না। তো ভালো লাগার অনেকগুলো পয়েন্ট আছে, তবে আমি সবসময় যে কথাটা বলি যে আসলে অনেক জায়গায় কিন্তু ডেভেলপ করা যায়, কিন্তু বাংলাদেশের যে কম্পিটিটিভ মার্কেট, এই কম্পিটিটিভ মার্কেটে প্রাইজের সাথে একটু খেলতে হয় বা প্রাইজ নিয়ে ভাবতে হয় কোম্পানির, যার কারণে অনেক জায়গায় কিন্তু কোম্পানি কম্প্রোমাইজ করে, আর ওই কম্প্রোমাইজগুলোর কারণে দেখা যায় একটা বাইকের কিছু কিছু জায়গায় আমাদের ভালো লাগে না। তাই আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেভেলপ করা সম্ভব, কিন্তু এই ডেভেলপমেন্টগুলো যদি করে তাহলে এই বাইক আর এই প্রাইসে থাকবে না, প্রাইস আরও বেড়ে যাবে। যদি আপনাদের এরকম ডেভেলপমেন্টগুলো দরকার হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়াও আপনাদের যদি কোনো কিছু না ভালো লেগে থাকে, ওইটাও কমেন্টে জানাবেন। আমার কমেন্টের প্রত্যেকটা কমেন্ট আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, আমি এবং আমার টিম মিলে। আমি আসলে এই আলোচনাটাই আমার ভিডিওতে চাই। তো কিউজে মোটর SRV 160X রাইডার, এই বাইকটার এই জিনিসগুলো আমার ভালো লাগে নাই। যদি আপনাদেরও কোনো অপিনিয়ন থাকে অবশ্যই সেটা জানাবেন। আজকের মতো আমি হাসান সিধু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, সিরিজে কিন্তু আরো অনেক অ্যাট্রাকটিভ ভিডিও আসতেছে, এটার মাইলেজ টেস্ট হবে এবং সব শেষে থাকবে এটার টেস্ট রাইড রিভিউ। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করে দিতে হবে। আজকের মতো আমি আবারও বিদায় নিচ্ছি। সবাই সেফ থাকবেন, কারণ গরমটাও প্রচণ্ড, বৃষ্টিও অনেক জোরে সোরে হয়। তো বৃষ্টিতে ভিজলেও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, রোদে পুড়লেও অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কাজ ছাড়া বাইরে অতটা বের হওয়ার দরকার নাই, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, পেছনের রিম সাইজ দেওয়া হয়েছে 15। এই 15 সাইজের এই ওয়াইডার টায়ার আল্লাহ জানে কোন কোন ব্র্যান্ডে অ্যাভেলেবেল।